যাচ্ছে ভাইয়া। আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নজয়ী মেধাবী মুখ মেডিকেল ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের মেডিকোর ফেসবুক পেজ আয়োজিত এই প্রোগ্রামে, যেখানে সঞ্চালনে আছি আমি ডাক্তার নাজমুস সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। এবং আমার সাথে আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছে জাতীয় মেধায় 95তম স্থান অধিকারী, ঢাকা মেডিকেল কলেজের কৃতী ছাত্র, প্রাক্তন নটরডেম কলেজের গর্বিত মুখ, অবশ্যই মেডিকোর কৃতী সন্তান, এবং আরো একটা বিশেষ পরিচয় আছে তার, সেকেন্ড টাইমার হিসেবে ঢাকা মেডিকেল কলেজ রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র থাকাকালীন সময়ে আবারও পড়াশোনা করে ঢাকা মেডিকেল কলেজের মতো স্বপ্নের মেডিকেল কলেজে স্থান করে নেওয়া। তার নাম মোহাম্মদ আজমাইন আল আসিফ মন্ডল, যার মেডিকেল রোল ছিল 24039714। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ আজমাইন আল আসিফ মন্ডলকে। আসিফ, জি ভাইয়া। আসিফ, তোমাকে অনেক প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই মেরিকোর পক্ষ থেকে থাকবেই তোমার এই গর্বিত অসাধারণ সাফল্যের জন্য। আজকে তোমার গায়ে সাদায় পূরণ তোমার যে হাসি, এই গর্বের হাসি, সেটার অংশীদার আমরা হতে পেরে আমরা অনেক বেশি গর্বিত এবং আনন্দিত। আসিফ, তোমাকে যে প্রশ্ন করতে চাই, আসিফ, যে রেজাল্ট যখন দিল, একটা টেনশন তো অবশ্যই কাজ করছিল তোমার মধ্যে, সেই মুহূর্তটা আমাদেরকে একটু জানাবে তুমি। আসলে টেনশন কাজ করছিল পরীক্ষার পরে বা পরীক্ষার আগে থেকেও অনেক টেনশন কাজ করছিল। তো পরীক্ষা দেওয়ার পরে যখন মনে হলো, মানে পরীক্ষার হল থেকে যখন বের হই, তখন মনে হলো যে পরীক্ষা ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তো বাসায় এসে মানে অনেকগুলো উত্তর দিয়ে দিয়েছিল মানে কোচিং গুলো থেকে। তো আমি মিলিয়ে দেখি যে আমার মানে মেডিকোর সাথে উত্তর মিলাই প্রথমে। তো মেডিকোর উত্তরে আমার 89.50 এরকম কিছু একটা আসে। তো পরে আবার আমি রাতে আরো একবার সাথে হিসাব করি, তো সেম আবারও 89 পয়েন্ট সামথিং আসে। তো মেডিকেল রেজাল্ট, মানে মেডিকেলের রেজাল্ট যেদিন দেয় সেদিনও মানে আশ্চর্যজনক ভাবে আমার ওই মার্কসটাই চলে আসে। আর টেনশন বলতে, ওই তো টেনশন হচ্ছিল যে শুনছিলাম যে সবারই পরীক্ষা নাকি অনেক বেশি ভালো হয়েছে। আর মানে অনেকের সাথে কথা হচ্ছিল পরীক্ষার পরে, তো সবাই বলছিল যে সবারই 85+ বা 88 এরকম মার্কস থাকবে। তো তখন মনে হচ্ছিল যেহেতু আমি সেকেন্ড টাইমার, আমার 3 কেটে হয়তো ঢাকা মেডিকেল আসবে কিনা, এই টেনশনটা আসলে রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত কাজ করছিল। কিন্তু যখন রেজাল্ট দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, দেখতে পাই আমার ঢাকা মেডিকেল কলেজেই হয়ে যায়। আসিফের সেই স্বপ্নের মেডিকেল কলেজ, প্রথম থেকেই তার টার্গেট ছিল ঢাকা মেডিকেল কলেজ, এবং সেটা নিয়েও কিঞ্চিত চিন্তিত ছিল আসিফ। কিন্তু সব চিন্তা দূর করে আজকে স্বপ্নের সেই ক্যাম্পাসে, প্রাঙ্গণে খুব শীঘ্রই পা রাখতে যাচ্ছে মোহাম্মদ আজমাইন আল আসিফ মন্ডল, সেকেন্ড টাইমার হিসেবে, যাকে আমরা আজকে দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হিসেবে। আসিফ, তোমার কাছে যেটা জানতে চাই যে এই গর্বিত সাফল্যের পেছনের কারা তোমার সাথে ছিল এই সম্পূর্ণ জার্নিতে? আমার সম্পূর্ণ জার্নিতে আমার আব্বু আম্মুর কথাই আগে বলবো। মানে আমার আব্বু আম্মু ছাড়া এটা আসলে সম্ভব হইতো না। আর আমরা হচ্ছে, আমি একটা যৌথ পরিবারে বড় হয়েছি ছোটবেলা থেকেই। তো আমার চাচা চাচিরা, আমার ফুপিরা, তারপরে আমার মামা, এরা আসলে অনেক বেশি সাপোর্ট করছে। তো ওনাদের মেন্টাল সাপোর্টটা না পাইলে আসলে আমি এত দূর আসতে পারতাম না।
নিশ্চয়ই এই সাপোর্ট অনেক বেশি জরুরি একজন ছাত্রের জন্য, একটা পরিবারের সেই ভূমিকাটা। এবং আমরা দেখতে পাচ্ছি আসিফ সেটা পেয়েছে এবং পেয়ে আজকে জাতীয় মেধায় 95তম অবস্থানে আজকে দেখতে পাচ্ছি আসিফকে। আসিফ, তোমার কাছে এখন জানতে চাই, মেডিকোর সাথে কিন্তু তোমার পথ চলা, দীর্ঘ এক পথ চলা, তো এই পথ চলায়, এই অ্যাডমিশন জার্নিতে মেডিকোর কোন জিনিসগুলো আসলে তোমার কাছে, বিশেষ করে একজন সেকেন্ড টাইমার হিসেবে, কোন জিনিসগুলো তোমার কাছে মনে হয়েছে খুব বেশি তোমাকে হেল্প করেছে, তোমাকে সমগ্র প্রস্তুতির পুরো সময়টাতে তোমাকে সাহায্য করেছে? আসলে আমি মেডিকোর সাথে ফার্স্ট টাইম থেকেই ছিলাম। ফার্স্ট টাইমের ফুল কোর্স মেডিকোতেই করছি। তো তারপরে যখন আমার মেডিকেলে হলো না, তারপরে আবার মানে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো শেষ হলো, তো আমি রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হই। তারপরে সেখান থেকে আবার আমি মানে সিদ্ধান্ত নিই যে আবার মেডিকেলের প্রস্তুতি নিব। তো তারপর থেকে আমি এপ্রিল এপ্রিল মের দিকে হচ্ছে আবার মেডিকোতে ভর্তি হই সেকেন্ড টাইম ফুল ব্যাচে। তো তখন থেকে আমি আবার প্রিপারেশন নেওয়া শুরু করি। আর মেডিকোর যে আহ, ভালো লাগার যে দিকটা, সেটা আমার ফার্স্ট টাইমে ভালো লাগতো, সেটা হচ্ছে মেডিকোর ক্লাসগুলো। মেডিকোর ক্লাসগুলো মানে বেস্ট আসলে। কারণ প্রত্যেকটা ক্লাসে সবকিছু মানে অনেক সুন্দরভাবে ভাইয়া আপুরা বুঝাই দিত, যেটা আসলে বাসায় গিয়ে মানে ওই চ্যাপ্টারটা মানে ক্যাচ করা খুব ইজি হইতো আর কি। তো আমি চেষ্টা করতাম যে ভাইয়া আপুরা যেভাবে লেকচার দিত মেডিকোতে, যে দেখতাম যে ভাইয়া আপুরা মানে একটা চ্যাপ্টার যখন লেকচার দিত তখন ওনারা না দেখেই সবকিছু আর কি বলতো। তো আমিও ট্রাই করতাম বাসায় গিয়ে যেন ওই চ্যাপ্টারটা আমি ওইভাবে আয়ত্ত করে ফেলি, যেভাবে ভাইয়া আপুরা যে ইম্পর্টেন্ট জিনিসগুলো না দেখেই ক্লাসে বলতো, ওইভাবে আমি আয়ত্ত করার চেষ্টা করতাম প্রথমে। তারপরে মেডিকোর কম্পানিয়ন বুকটা অবশ্যই হেল্পফুল ছিল, যেহেতু আমার ফার্স্ট টাইমে আমাদের বোটানি কোশ্চিন কিছুটা হার্ড ছিল বলতে, অন্যান্য রাইটার থেকে আহ, মানে কোশ্চেনটা হয়েছিল। তো ওই রাইট মানে আমার সেকেন্ড টাইমের জার্নিতেও মনে হচ্ছিল যে এবারও সেরকম কোশ্চেন হতে পারে আর কি বোটানিতে। তো সেটার জন্য কম্পেনিয়ন বুকগুলো অনেক হেল্পফুল ছিল। আমি একটা চ্যাপ্টার শেষ করার পরে কম্পেনিয়ন বুকগুলোর দেখতাম যে যে কোন কোনগুলো এক্সট্রা থাকে, তো সেই এক্সট্রা জিনিসগুলো আমি আসলে কেটে কেটে বইয়ের মধ্যে লাগাই ফেলতাম। তো সেভাবে আসলে যখন একটা চ্যাপ্টার পড়তাম, তো ওই অংশগুলো সহ পড়ে ফেলতাম আর কি। তারপরে মেডিকোর যে প্র্যাকটিস বুক গুলো ছিল সেগুলো মানে প্র্যাকটিস করতাম কি। ডেইলি আসলে সবগুলো করা সম্ভব হতো না, তো যেগুলো সম্ভব হতো না সেগুলো আসলে আমি উইকলি এক্সাম গুলোতে মানে ওটা কভার করতাম আর কি। তবে মেডিকোর ক্লাসগুলোই আমার কাছে সবচেয়ে বেশি হেল্পফুল ছিল। আসিফ, স্পেশালি মানে এই যে নাম মেনশন করছি কয়েকটা, নিশা তাপুর সমন্বয় নিয়ন্ত্রণ ক্লাসটা অসাধারণ ক্লাস ছিল। তারপরে এই যে আরেকটা অনুজীবের যে ক্লাসটা নিয়েছিলেন ভাইয়া, মেবি পাভেল ভাই, ওই ক্লাসটা অসাধারণ ছিল। আর সবগুলো ক্লাস আসলে অনেক ভালো ছিল। আমি ক্লাসগুলো করে মেডিকোর অনেক বেশি সন্তুষ্ট। অনেক ধন্যবাদ আসিফ তোমাকে, এবং আমরা শিক্ষকরা অনেক বেশি আনন্দিত আসলে তোমার সাথেও এরকম একটা সাফল্যের, একটা গল্পের অংশীদার হতে পেরে। আসিফ, তোমার কাছে এখন যেটা জানতে চাই যে আসলে একজন সেকেন্ড টাইমার হিসেবে যখন তুমি ঢাকা মেডিকেল কলেজের এরকম একটা অবস্থানে আসলে, কি পার্থক্য ছিল তোমার সাথে, তোমার ফার্স্ট টাইমের সাথে সেকেন্ড টাইমের যে প্রস্তুতিতে, যেটা তোমাকে আজকে ঢাকা মেডিকেল কলেজের এই অবস্থানে নিয়ে এসেছে বলে তোমার বিশ্বাস? আসলে আমি ফার্স্ট টাইমে প্রস্তুতি নেইনি বলা যায়। আমি ফার্স্ট টাইমে অসুস্থ হয়ে গিয়েছিলাম, আমার ডেঙ্গু হয়েছিল। তো ডেঙ্গুর পরে আসলে আমার অনেক জটিলতা দেখা দেয় স্বাস্থ্যগত। তো আমি আসলে প্রস্তুতি নিতে পারিনি, আমি পড়াশোনা করিনি ফার্স্ট টাইমে। মানে আমি ফার্স্ট টাইমে জাস্ট মেডিকোতে ক্লাস করতাম আর পরীক্ষাগুলো দিতাম আর কি, বাসায় সেভাবে কোনো কিছু করতাম না। তো আমি ফার্স্ট টাইমে আসলে প্রিপারেশন নিইনি। তো তারপরে সেকেন্ড টাইমে যখন পড়া শুরু করি, তখন আসলে আমি দেখতাম মানে আমি একটু রিভার্সে পড়ার চেষ্টা করতাম। মানে আমি সব সময় মার্ক 100-তে বাড়াতে চেষ্টা করতাম, মানে কোনো পার্টিকুলার সাবজেক্টে মার্ক বাড়ুক এরকম না। মানে আমি শুরু থেকেই আসলে কিছু মডেল কোশ্চিন কালেক্ট করছিলাম, গতবারের মডেল কোশ্চিন যেগুলো দেওয়া হয়েছিল কোচিং থেকে। তো সেগুলোই আসলে মাঝে মাঝে দেখতাম আর কি। সব দেখা সম্ভব হতো না প্রথম দিক থেকে। তো আমি দেখতাম যে আমি যখন একটা কোশ্চিন সলভ করছি, একটা মডেল কোশ্চিন, তখন দেখছি যে আমার মার্ক শুরুর দিকে আর কি অনেক কম থাকতো। তো আমি মানে দেখতাম যে কোনটার জন্য কম থাকছে। তো দেখতাম যে আসলে এই যে বায়োলজি অনেক রাইটার থেকে কোশ্চিন গুলো হয়, তো এটা আসলে কিছুটা কম থাকে। তো আমি চেষ্টা করতাম যে জিকে আর ইংলিশে, যেহেতু সেকেন্ড টাইমার ছিলাম, জিকে ইংলিশে অনেক বেশি সময় দেওয়ার চেষ্টা করেছি।
এবং সেই সাথে ফিজিক্স কেমিস্ট্রিতে, যেহেতু ওই সাবজেক্ট গুলোতে টোটাল মানে আপনার 70 মার্কসের মতো থাকে এগুলোতেই, আমি চেষ্টা করতাম এগুলোতে 70-র মধ্যে যেন 65+ মতো তুলতে পারি। তাহলে বায়োলজি যতই কঠিন কোশ্চিন হোক না কেন আমি কভার করতে পারবো। এটুকুই। অনেক আসিফের কাছে শুনলাম তার সেই যাত্রাটা সেকেন্ড টাইমার হিসেবে। আজকে আসিফ তোমাকে দেখে যে সমস্ত সেকেন্ড টাইমাররা আজকে স্বপ্নের বীজ বুনবে, আবার ওই সাদা এপ্রনটা আবারও গায়ে চড়ানোর স্বপ্ন যাদের নতুন করে আবারও দেখতে শুরু করতে চায় যারা, তাদের উদ্দেশ্যে তুমি এই মুহূর্তে আসলে কি বলবে, কি করতে হবে তাদের আসলে এখন থেকে? আসলে সেকেন্ড টাইমের জার্নিটা একটু কঠিন। অনেক ধৈর্যের ব্যাপার থাকে এখানে। তারপরে ফ্যামিলির সাপোর্ট থাকা উচিত আমার মনে হয়। তারপরে হচ্ছে একজন সেকেন্ড টাইমার হিসেবে প্রথমে সবগুলো বই আসলে একবার রিডিং দেওয়া উচিত। মানে একবার শুরুতেই প্রথম যখন সেকেন্ড টাইম শুরু করা উচিত আমার মতে সবগুলো বই একবার খুব ভালো মতো রিডিং দিয়ে শেষ করা উচিত। এক্ষেত্রে আমি বলবো যে এক্সট্রা রাইটার যে বইগুলো আছে আলিম, বায়োলজির ক্ষেত্রে আলিম স্যার, আজিবুর স্যারের বইগুলো, এগুলো একবার করে মানে বুঝে না বুঝে হোক যেভাবে হোক একবার রিডিং দেওয়া উচিত। আর সাথে এই বইগুলো রিডিং দেওয়া হয়ে গেলে আসলে সব বোঝা যায় যে কোন বই এক্সট্রা কি আছে। এটার জন্য আসলে মেডিকোর কম্পেনিয়ন বুক গুলো অনেক হেল্পফুল আর কি। যদি কারো মানে বইটা পড়তে ইচ্ছা না হয়, তো কম্পেনিয়ন বুক গুলো দিয়ে কভার হয়ে যায় আসলে। তো বায়োলজির ক্ষেত্রে এটা। আর ফিজিক্স কেমিস্ট্রি এগুলো তো অ্যাজ ইউজুয়াল হচ্ছে যে আমার হাজারি স্যার আর ইসাক স্যারের বইগুলো এনা। মেডিকেল ক্লাসগুলো করলে ভাইয়ারা যে জিনিসগুলো দাগিয়ে দেয় সেগুলো করলে আসলে এনা। আর সেকেন্ড টাইমের ক্ষেত্রে যেটা উচিত আসলে, ফার্স্ট টাইমে অনেকে শুনেছি যে মানে জিকে ইংলিশে খারাপ হওয়ার কারণেই হচ্ছে আসলে চান্সটা মিস হয়। তো শুরু থেকেই জিকে ইংলিশ ভালো মতো পড়তে হবে, এটাই বলবো। আর হচ্ছে যে এক্সট্রা রাইটারের হচ্ছে যেগুলো বায়োলজির ক্ষেত্রে ছক, বৈশিষ্ট্য আর পার্থক্যের যে বক্স গুলো থাকে এগুলা মাস্ট লাগবে। আর উদাহরণ, আসলে উদাহরণ ভিত্তিক যে প্রশ্নগুলো হয় সেটার ক্ষেত্রে আমি বলবো যে উদাহরণ তো অনেক বইয়ে একটু ভিন্ন ভিন্ন দেওয়া থাকে অন্যান্য রাইটারের বইগুলোতে। তো আমি উদাহরণগুলো হাসান স্যার আর আজমল স্যারের গুলো শুধু ফলো করতাম, উদাহরণ অন্য রাইটার ফলো করতাম না। বাট এই যে ছক, বৈশিষ্ট্য, পার্থক্য এবং অনুশীলনীর প্রশ্নগুলো আসলে মাস্ট। এগুলো থেকে দেখা যায় যে এবারও কোশ্চিন হয়েছে। এবং বোর্ড কোশ্চিন যেগুলো, বোর্ড কোশ্চিন গুলো আসলে বইয়ের পেছনে বোর্ড কোশ্চিন গুলো সেগুলো খুব ভালো মতো সলভ করতে হবে এবং রেগুলার পড়তে থাকতে হবে। আর প্রচুর প্রশ্ন প্র্যাকটিস করতে হবে। আমার শেষ দিকে এমন হয়েছে যে শেষের 2 মাস আগে তো আমার মোটামুটি ভালোই পড়া হয়েছিল। তো আমি শেষ দিকে শুধু মানে কোশ্চেন সলভ করতাম। কোনো কোনো দিন দেখা যেত আমি 12-13টা পর্যন্ত মডেল টেস্ট দিতাম আর কি টানা। আর যেগুলো ভুল হতো শেষের মানে এক সপ্তাহ, শেষের 1 মাস আমি শুধু আমার ভুলগুলো নিয়েই কাজ করেছি। যে যেগুলো যে জায়গায় ভুল হচ্ছে সেই জায়গাগুলো বারবার দেখতাম, ভুলগুলো সংশোধন করতাম। আর ছক, বৈশিষ্ট্য, পার্থক্য বায়োলজির ক্ষেত্রে এগুলো মাস্ট। আসিফের কাছে আমরা শুনছিলাম তার সেকেন্ড টাইমের সেই যাত্রা, এবং যারা আসিফকে শুনছি আজকে আসিফের সেই উপদেশগুলো, যারা আজকে এই লাইভে আসিফকে দেখেছি অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করব। যাদের কোনো কারণে এবারে কাঙ্ক্ষিত ফলাফল হয়নি, সম্ভাবনার সে বিশাল উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে আজকে থেকেই আমরা আশা করি আসিফের এই গায়ে সাদা অ্যাপ্রন দেখে তারাও নিজের মধ্যে সেই অদম্য প্রেরণা জুগিয়ে কালকে থেকেই তাদের আহ আসিফের পরামর্শ মতন পড়াশোনা শুরু করবে এবং কাঙ্ক্ষিত সে বিজয় ছিনিয়ে আনবে। এই লাইভের দর্শকদের মধ্যে থেকে আমরা আশা করি আগামী বছর তেমন কাউকে পাবো। আসিফের জন্য অনেক অনেক শুভকামনা রাখছি মেডিকোর পক্ষ থেকে, যেন সামনের দিনগুলো এরকম সাফল্যমণ্ডিত হয়, এই সাফল্যের ধারা যেন অব্যাহত থাকে। এই শুভকামনা রেখে আসিফের সাথে আজকের আমাদের এই আহ আলাপচারিতা আমরা এখানেই শেষ করছি। অনেক ধন্যবাদ আসিফ তোমাকে, এবং সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।